তো নেক্সট আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে সংক্ষিপ্তধর্মী প্রশ্নোত্তর। এগুলো নর্মালি এক্সামে 2 কি 3 মার্কসের এসে থাকে, তো সেগুলো আমরা এখন সলভ করব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই কি আছে। বলছে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x মাইনাস y প্লাস z প্লাস p এটার মান কত? যা যা বলছে আমরা একটু লিখি। কি বলছে? তল সংখ্যা x, ওকে, তল সংখ্যা x, ধার সংখ্যা y, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p, কর্ণের সংখ্যা p। এগুলো কিন্তু সব সংখ্যা বলেছে, মানে একটা আয়তঘনতে বা সমকোণী চৌবলে কটা করে থাকে সেটা বলেছে। তো এটা আমরা জানি, যদি তুমি এমনি ভাবো যে একটা সমকোণী চৌবলে বা আয়তঘনতে কটা তল থাকে, তল থাকে কটা? 6টা। তো x এর ভ্যালু 6, কারণ এখানে বলছে তল xটা আছে আর আমরা জানি তল 6টা হয়, তো x ইজিক্যাল টু 6 আমরা লিখতে পারি। ধার সংখ্যা কটা হয়? 12টা। একটা আয়তঘনের ধার হচ্ছে 12টা হয়, ধার বা বাহু। শীর্ষবিন্দু কটা হয়? শীর্ষবিন্দু হয় 8টা। আর কর্ণের সংখ্যা হয় 4টে। ওকে, এগুলোর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম। নেক্সট আমাকে একটা ইকুয়েশন আকারে দিয়ে দিয়েছে, x মাইনাস y প্লাস z প্লাস p। খুব সিম্পল জিনিস, জাস্ট এর ভ্যালুগুলো পুট করব, প্লাস মাইনাস করব, অ্যান্সার চলে আসবে। x হচ্ছে 6, মাইনাস y হচ্ছে 12, প্লাস z হচ্ছে 8, প্লাস p হচ্ছে 4। তো আগে প্লাসগুলো করে নিতে হয়। 8 আর 4 হচ্ছে 12, 12 আর 6 হচ্ছে 18, মাইনাস 12, 6। তো আমাদের 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আসলো 6। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে জানতে হবে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়। এদিকে তাকাও, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a²। তো এটা বার করতে গেলে যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে এর ভ্যালু, এ বলতে বাহু। যদি কোয়েশ্চেনটা আবার পড়ো তাহলে তোমাকে কিন্তু বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়নি। বাহুর দৈর্ঘ্য দিলে তুমি এর জায়গায় ভ্যালু পুট করতে আর বের করে ফেলতে, বাট বাহুর দৈর্ঘ্য তোমাকে দিয়ে দেওয়া হয়নি, তোমাকে যেটা দিয়ে দেওয়া হয়েছে কর্ণের দৈর্ঘ্য। তো এটা আমি একটু লিখি। আচ্ছা, এই অঙ্কগুলো লিখে করতে হবে, তো এটা আমি একটু লিখি। কি লিখতে হবে আমাকে? ফার্স্টে লিখতে হবে যেটা দিয়ে দিয়েছে সেটা আমাকে লিখতে হবে, যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, এটা দিয়ে দিয়েছে। তো এবার এখান থেকে আমাকে বের করতে হবে বাহুর দৈর্ঘ্য, কারণ আমাকে পুট করতে হবে 6a², আমাকে এ জানতে হবে। এ আমাকে ডিরেক্টলি বলে দেয়নি, যেটা বলে দিয়েছে সেখান থেকে আমাকে এ বের করে নিতে হবে। তো সেখান থেকে এ বের করে নিতে গেলে আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে লিখতে হবে শর্তানুসারে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? √3 × a। শর্তানুসারে √3 × a = 4√3। কেন লিখলাম? কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 4√3
আমি ফর্মুলা অনুযায়ী জানি যে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হয় √3 × a, তাহলে এটাও একটা কর্ণের দৈর্ঘ্য, এটাও একটা কর্ণের দৈর্ঘ্য। তো আমি লিখতেই পারি √3 × a = 4√3। এখান থেকে দেখো আমি এর ভ্যালু পেয়ে যাব। এর ভ্যালু পেয়ে গেলেই আমি সমগ্র তলের ক্ষেত্রফলে পুট করে দিতে পারবো। তো আমি এর ভ্যালু বের করি। যাকে বের করতে হয় তাকে একা রাখতে হয়, একা রেখে তার সাথে যারা থাকে তাদেরকে ওপাশে নিয়ে চলে যেতে হয়। তো এ থাকবে একা, ওর সাথে আছে √3, কি সম্পর্কে আছে? মাল্টিপ্লাইয়ের সম্পর্কে আছে, ওপাশে গেলে ভাগের সম্পর্কে হয়ে যাবে। তো 4√3/√3, √3 কাটবে, এ আমার বেরোলো 4। এটা বেরোনোর পর আমাকে এখানে লিখতে হবে সুতরাং সাইনটা দেবে। সুতরাং ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হয়ে গেল। বার করতে দিয়েছে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল বার করতে হবে আমাকে। ওকে, তো এখানে লিখি যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, পুরোটা লিখলাম না, তোমরা বুঝে নিও যে সমগ্র মানে হচ্ছে সমগ্র তলের, আর ক্ষেত্র মানে হচ্ছে ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, এটা বসাই 6a² বর্গ একক। 6a² এর জায়গায় কি লিখবো? a হচ্ছে 4, তাহলে 4² বর্গ সেমি। 4² করলে কত আসে? 4 × 4 = 16 বর্গ সেমি। এটার অ্যান্সার 16কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 96 বর্গ সেমি। 96 বর্গ সেমি। তো এটাই আমাদের অ্যান্সার আসলো। এবার আমাদের উত্তর লিখতে হবে। নির্ণেয় সমগ্র তলের ক্ষেত্রফল বা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, যে কোনো একটা লিখতে পারো। নির্ণেয় সমগ্র তলের ক্ষেত্রফল = 96 বর্গ সেমি, বা এখানে তুমি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 96 বর্গ সেমি, এটাও তুমি অ্যান্সারে লিখতে পারো, দুটো একই জিনিস। তো এটা হলো আমার ফার্স্ট অঙ্কের সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 3তে কি বলছে? একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। প্রথমে তোমাদের যেটা কাজ হবে, সেটা যে কোনো কোয়েশ্চেন দিক, সে যে চ্যাপ্টারেই দিক না কেন অঙ্কের, ভালো করে পড়া, কি বলতে চাইছে সেটাকে বোঝা। তো এখানে আবার আমি পড়ছি, কি বলছে? একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে। এটার মানে কি? একটা ঘনক আছে, তার নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে ধারগুলোর, কিন্তু যদি সেই ধারের দৈর্ঘ্যটাকে 50% আমি বাড়িয়ে দিই, মানে একটা ঘনক ছিল, তার ধারটা এতটা ছিল, তো ওকে আমি আরো বাড়িয়ে দেব, আর এতটা বাড়িয়ে দিলাম, মানে ব্যাপারটা এরকম বলছে। যদি বাড়িয়ে দিই তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, মানে পার্সেন্টেজ বের করতে হবে তোমাকে। ওকে, তো আমি লেখা স্টার্ট করি। তো এখানে দেখো, যেহেতু কোনো ভ্যালু আমাকে বলে দেয়নি, শুধু 50% ওই একটাই নাম্বার আছে, আর কোনো নাম্বারই নেই, তো আমাকে এখানে পুরো কাজটাই ধরে নিয়ে করতে হবে। তো ফার্স্টে আমাকে ধরে নিতে হবে যে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত, তারপর সেখান থেকে 50% বাড়ালে কত হয় সেটা দেখব। তো ফার্স্টে ধরে নিতে হবে, লিখতে হবে ধরি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য x একক। ধরি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য x একক।
কি বলছে 50% বাড়াতে বলছে। আচ্ছা, নিচে যেটা বলছে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো একটা জিনিস ভাবো, কতটা বাড়লো সেটা জানতে গেলে আমাকে দুটো অবস্থা জানতে হয়। এক, ফার্স্টে কত ছিল, সেকেন্ড লাস্টে কত হলো। তারপর আমরা মাইনাস করে বা যাই করে আমরা জানতে পারি যে কতটা বাড়লো। এখন আমি 10 পেয়েছি, পরের দিন আমি এক্সামে 8 পেলাম, তো এবার মাইনাস করে আমি বুঝলাম যে আচ্ছা 2 কমেছে আমার। তো সেরকমই আমাকে জানতে হচ্ছে যে প্রথমে কত ছিল আর লাস্টে গিয়ে কত হলো, কত বাড়লো বা কমলো। এটা জানতে গেলে আমাকে তো এটা জানতেই হবে যে প্রথমে কত ছিল আর লাস্টে কত ছিল। তো ধারের ক্ষেত্রে, ঘনকটার ধারের ক্ষেত্রে প্রথমে যা ছিল সেটা আমি ধরে নিলাম যে প্রথমে ছিল এক্স। আমাকে বের করতে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল কতটা চেঞ্জ হলো, মানে কতটা বৃদ্ধি পেলো বা কমলো। এখানে বৃদ্ধি পেলো চেয়েছে, তো আমাকে এখানে জানতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল এখন কত, তারপর জানবো যে বাড়লে কত হবে। তো এখান থেকে আমি আগে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিই। এই অবস্থায় সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিই। তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি করে বার করব? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলায় ফেলে 6a স্কোয়ার। 6a স্কোয়ার, এ মানে কি? এ মানে বাহু, বাহু আমি ধরেছি এক্স, তো এটা হবে 6x স্কোয়ার বর্গ একক। আমি এখানে একক ইউজ করছি কারণ এখানে কিছু বলে দেয়নি, না সেন্টিমিটার না মিটার, কিছুই বলে দেয়নি, তো একক। তো বেরিয়ে গেল। এইবার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে 50% যদি ধার বৃদ্ধি পায় তাহলে কত গিয়ে দাঁড়ায়। তো নেক্সট যেটা বার করবো সেটা হচ্ছে ধারের দৈর্ঘ্য %, বৃদ্ধি পেলে হবে, কি লিখেছি? সুতরাং ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায় তাহলে কত হবে? কীভাবে বের করতে হবে? x ইন্টু 50/100 কতর উপরে বৃদ্ধি পাবে? x এর উপরে বৃদ্ধি পাবে, কাটাকুটি হবে, এটা কাটে হবে 2, x/2। ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে x/2 একক হবে। x/2টা কি বেরোলো? মানে 50% মানে কত বৃদ্ধি পাওয়া সেটা বেরোলো। মানে ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাওয়ার পর ধারের দৈর্ঘ্য কত হবে সেটা কিন্তু x/2 নয়। 50% বৃদ্ধি পাওয়া মানে কতটা বৃদ্ধি পাওয়া সেটা। মানে ধরো একটা ধার এরকম এই অবধি ছিল, এতটা বাড়ালাম, তো এটা যদি 2 হয় আর বাড়াই যদি আমি 1, তাহলে দুটো মিলিয়ে তো 3 হবে। তো আমার বেরিয়েছে কিন্তু এখন শুধু 1, এইটুকানি বেরিয়েছে যে বৃদ্ধি কতটা বৃদ্ধি পেল। বৃদ্ধি পাওয়ার পর টোটাল কতটা হলো সেটা কিন্তু এটা নয়, বৃদ্ধি পাওয়ার পর কত হলো সেটা আমি এখন বের করব। সুতরাং ধারের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর, তো এবার কি লিখলাম? ধারের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য হবে, আগে যা ছিল, এখানে কি করেছিলাম, আগে যা ছিল তার সাথে 1 প্লাস করে টোটালটা বেরিয়েছে। এখনো সেম কাজটা করব, আগে যা ছিল তার সাথে যতটা বৃদ্ধি পেয়েছে সেটাকে প্লাস করব, x প্লাস x/2 একক। পাশে পাশে করছি আর তোমরা নিচে নিচে করবে। তো এটা আসে নিচে, লসাগু করলে 2 আসে, এটা উপরে হয় 2x প্লাস হয় x ইজ ইকাল টু 3x/2 একক। ধারের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য হবে 3x/2 একক। এখানে মানে এই টোটালটা হচ্ছে 3x/2 একক। এবার যে কাজটা আমাদের আছে সেটা হচ্ছে
এবার বার করব যে বৃদ্ধি, ধারের দৈর্ঘ্য তো বৃদ্ধি পেয়ে গেছে, এবার এই দৈর্ঘ্যযুক্ত ধার নিয়ে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। এটা সমগ্রতলের ক্ষেত্রফল। এখন সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা বের করি। তো এবার লিখব হচ্ছে বৃদ্ধি পাওয়ার পর সমগ্রতলের ক্ষেত্রফল। 6 স্কোয়ার, স্কোয়ারের জায়গায় এটা হবে, কারণ এখন হচ্ছে ধার মানে 3x/2, তো 3x/2 হোল স্কোয়ার বর্গ একক। 3x/2 হোল স্কোয়ার করলে কত হয়, 3 3 9, আর x এর স্কোয়ার হচ্ছে x স্কোয়ার, মানে 9x স্কোয়ার ইন্টু 9x স্কোয়ার বাই 2 এর স্কোয়ার করলে হয় 4। এটা কাটবে, 2 2 4, 3 2 6, আর কোনো কাটাকুটি ওখানে হবে না, তো দাঁড়ালো 3 9 27 x স্কোয়ার বাই 2 বর্গ একক। তো দেখো এইটা হচ্ছে যখন ধারের দৈর্ঘ্য x ছিল তখনের সমগ্রতলের ক্ষেত্রফল, আর এইটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পর সমগ্রতলের ক্ষেত্রফল। আমাকে জানতে চেয়েছে কি যে সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পেল। শতকরা তো পরে বেরোবে, আগে বের করে নি কতটা এমনি বৃদ্ধি পেল। আগে 6x স্কোয়ার ছিল, এখন 27x স্কোয়ার বাই 2 এসছে, তো এখন কতটা বৃদ্ধি পেল সেটা আগে বের করে নি। তো এবার আমাকে লিখতে হবে সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। তো এখন যেটা বের করবো সেটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল। তো এটা কিভাবে বেরোবে, মাইনাস করে বেরোবে। কার থেকে কাকে মাইনাস করো, ফার্স্টে যা ছিল তার থেকে পরে যা হলো সেটা মাইনাস করব। ওকে, তো এখন বের করব কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা আছে 2, বৃদ্ধি পেয়ে হলো 3। ওকে, তো বড় কে, বড় ও এ, কারণ বেড়েছে, বেড়ে লাস্টে গিয়ে বড় হয়েছে, তো আমরা সবসময় মাইনাস বড় থেকে ছোট করি। তো আমি যদি এটা জানতে চাই যে কতটা বেড়েছে, তো 3 থেকে 2কে মাইনাস করব, মানে বৃদ্ধি পাওয়ার পর যে হয়েছে তার থেকে মাইনাস করব আগে যে ছিল তাকে। তো এখানেও এটা হচ্ছে আগের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে পরের সমগ্রতলের ক্ষেত্রফল। যেহেতু বৃদ্ধি পেয়েছে তো অবভিয়াসলি এইটা বড় এইটা ছোট, তো আমি এটা থেকে এটাকে মাইনাস করব। লসাগু কত হবে, 2 হবে। এটা কি হবে, এটা বসে যাবে 27x স্কোয়ার মাইনাস 2 দিয়ে এটা ইন্টু হয়ে যাবে, মানে 6 2 12, 12x স্কোয়ার। আমি এটা পাশাপাশি করছি বিকজ আমার জায়গা নেই, তোমরা নিচে নিচে করো। মাইনাস করে আসে 15x স্কোয়ার বাই 2, 27 থেকে 12কে মাইনাস দিলে হয় 15x স্কোয়ার বাই 2, এত বর্গ একক। আচ্ছা, তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল এত বর্গ একক। ওকে, এবার এটা কিন্তু আমাকে চাইনি যে কতটা বৃদ্ধি পেল। কতটা বৃদ্ধি পেল জানতে চেয়েছে, কিন্তু সেটা শতকরায় জানতে চেয়েছে, নর্মালি নয়, শতকরা। এবার আমাকে বের করতে হবে পার্সেন্টেজ। সেটা বের করার জন্য কি করতে হবে, দেখো আগে কি ছিল, আগে ছিল 6x স্কোয়ার, কত বৃদ্ধি পেল, এত বৃদ্ধি পেল। তো শতকরা বের করা মানে 100-র মধ্যে কত বৃদ্ধি পেয়েছে। এই অবধি করেছি মানে আমি জানি যে আগে ছিল 6x স্কোয়ার বর্গ একক, এখন তার থেকে এতটা বেড়েছে। তো আমি যদি ঐকিক নিয়মে করতে চাই, ব্যাপারটা দাঁড়াবে এরকম যে 6x স্কোয়ার বর্গ এককের মধ্যে সমগ্রতলের ক্ষেত্রফল বেড়েছে হচ্ছে 15x স্কোয়ার বাই 2, এতটা বেড়েছে।
যদি আমি ঐকিক নিয়মে করতে চাই, এখানে ঐকিক নিয়ম করার দরকার নেই, একটা লাইনেই করবে। আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদের যে ব্যাপারটা কীরকম দেখতে হবে। 6x² মধ্যে সমগ্রতলের ক্ষেত্রফল বেড়েছে এতটা, এতটা বেড়েই তো এইটা এসছে ফাইনালি, তো এতটা বেড়েছে, তাহলে 1 মধ্যে কত বেড়েছে? 15x²/2 বাই 6x²। বার করতে দিয়েছে শতকরা, মানে 100-র মধ্যে কত বেড়েছে, তাহলে 100-র মধ্যে বেড়েছে 15, এটা এখানে করছি আমি, 15x²/2 বাই 6x² ইন্টু 100। তো এটাকে যদি একটু ভালো করে সাজাই তাহলে দেখতে এরকম আসে যে 15x²/2 ইন্টু 6x² ইন্টু 100, এইটা হচ্ছে ফাইনাল। এবার এটাকে সলভ করে আমার যেটা বেরোবে সেটাই অ্যান্সার। তো এই যে এইখান থেকে যে কাজটুকুনি করলাম আমি, সেই কাজটা কিন্তু অঙ্কের মধ্যে হবে না। এটা কিন্তু করেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। অঙ্কটা এতটা করবে, ওকে? করার পর যেটা করবে, এই কাজটা কিন্তু করবে না। লিখবে এখানে, সুতরাং শতকরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল বলে ইজিক্যাল টু দিয়ে এইটা লিখবে ডিরেক্ট। ওইভাবে করে দেখানোর কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট শতকরা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল বলে ডিরেক্ট এইটা হবে 15x²/2 ইন্টু 6x² ইন্টু 100। এবার এটাকে কাটাকুটি করতে হবে, x² কেটে যাবে আগেই, 2 দিয়ে কাটবে 50, 6 আর 15 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 5 15, 2 50কে কাটবে 25। তো কাটাকুটি করে আসলো কি 5, আর এ পাশে আছে 25, তাহলে 5 ইন্টু 25 কত হয়? 5 25 125। তো অ্যান্সার আসলো 125% বৃদ্ধি পেল। তো এটা তোমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে? 3টে নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে লিখি। বুঝতে খুব একটা অসুবিধা হবে না, কারণ খুব বেসিক জিনিস বলা আছে যে 3টে ঘনক নেওয়া হয়েছে, 3টে ঘনককে গলিয়ে দেওয়া হয়েছে, গলিয়ে দিয়ে সব মেটেরিয়াল একসাথে করে একটা ঘনক তৈরি করেছে। এবার যে নতুন বড় ঘনকটা তৈরি হলো, সেই ঘনকটার একটা ধারের দৈর্ঘ্য চাওয়া হয়েছে। 3টে ঘনক থেকে সেটাকে গলিয়ে একটা ঘনক করা হয়েছে। আর কি কি তোমাদের ইনফরমেশন প্রোভাইড করা আছে? যে 3টে ঘনকের কথা বলা হয়েছে সেই ঘনকগুলোর ধারের দৈর্ঘ্য, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য তোমাদের বলে দেওয়া আছে। ওকে, চলো দেখি এটা কিভাবে সলভ করা যায়। তো আমাকে যেটা সব সময় অঙ্কের ক্ষেত্রে, এই পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে যা ইনফরমেশন দেওয়া থাকে সেটাকে আগে আমাকে খাতায় পুট করতে হয়। তো এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে আমি আগে সেটা লিখে নেব, তারপর আমি এগোবো। তো আমি লিখে নিই কি আছে। 3টি নিরেট ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে কত কত বলেছে? 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, এইটুকুনি আমাদের প্রোভাইড করা আছে।
ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট, আচ্ছা নিরেট মানে হচ্ছে পুরো পূর্ণ, নিরেট মানে হচ্ছে ফাঁপা নয়, নিরেট মানে হচ্ছে ওর মধ্যে মানে জিনিসটা পুরো পূর্ণ আছে, ওকে। তো ওটাকে গলিয়ে ফেলছে, এবার গলিয়ে ফেলে যেটুকানি মেটেরিয়াল পাবে, তো আমাকে এটা ফার্স্টে জানতে হবে যে একটা ঘনককে গলিয়ে কতটা জিনিস পাওয়া যাচ্ছে, আর একটা ঘনককে গলিয়ে কতটা পাওয়া যাচ্ছে, আর একটা ঘনককে গলিয়ে কতটা পাওয়া যাচ্ছে, দেন তিনটেকে আমি সাম করে দেব। তো এই যে একটা ঘনককে আমি গলাবো, গলিয়ে কতটা পাওয়া যাচ্ছে, এই জিনিসটা জানতে গেলে আমাকে কি বের করতে হবে সেটা আমাকে ভাবতে হবে। তো এটার মানে কি, যে একটা ঘনক আছে সেটাকে আমি গলিয়ে ফেলছি, নিরেট মানে হচ্ছে পুরো ভিতরেও পুরো ভরা, এরকম না যে ফাঁপা। একটা যেরকম কোনো গিফটের বক্স হয়, গিফট বের করে নিলে যে শুধু বক্সটা হয় সেটা হচ্ছে ফাঁপা ঘনক বা ফাঁপা আয়তঘনক। বাট যদি বক্সটা পুরো ভরে থাকে কিছু বালি বা এরকম জিনিস দিয়ে পুরো ভরে থাকে, তাহলে সেটা হবে নিরেট ঘনক। তো একটা ঘনক কতটা সেটা আমি কি করে জানবো? তো সেটা জানা যায় আয়তন থেকে। একটা ঘনক, একটা নিরেট ঘনক, সেটা কতটা পরিমাণ মানে মেটেরিয়াল আছে সেই ঘনকে, কতটা পরিমাণ মেটেরিয়াল দিয়ে ঘনকটা তৈরি, সেই ব্যাপারটাই মানে হচ্ছে আয়তন। তো এখানে বেসিক্যালি আমাকে প্রত্যেকটা ঘনকের আয়তন বার করতে হবে। প্রত্যেকটা ঘনকের আয়তন বের করে আমি যদি তাদেরকে সাম করে দিই, তাহলে বুঝতে পারবো যে নতুন ঘনকটা তৈরি হবে সেই ঘনকটা কতটা আয়তনের তৈরি হবে। তো আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই ঘনকটার আয়তন, তিনটে ঘনকের আয়তন। তো আয়তন বের করা আমার জন্য ইজি হয়ে যাবে, বিকজ আমি ধারের দৈর্ঘ্য জানি। তো এখানে লিখতে হবে প্রথম ঘনকের আয়তন ইজ ইকাল টু a কিউব ঘন একক। প্রথম ঘনকের আয়তন, আচ্ছা প্রথমটা তোমরা এইভাবে লিখো না, প্রথমটা তোমরা বানান করেই লিখবে। প্রথম ঘনকের আয়তন a কিউব ঘন একক, এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো। প্রথম ঘনকের ধার হচ্ছে 3 সেমি, তো 3 কিউব হবে, 3 কিউব ঘন সেমি। 3 3 9, 3 9 27, 27 ঘন সেমি বেরিয়ে গেল। এবার সেম ভাবে বের করব দ্বিতীয় ঘনকের আয়তন, কত বেরোবে? 4 কিউব, মানে 64 কিউব, মানে হচ্ছে 64 হয়। তোমরা একটু হিসাব করে নিও, হিসাব করে দেখো 4 কিউব মানে হচ্ছে 64 হয়, 64 ঘন সেমি। তৃতীয় ঘনকের আয়তন ইজ ইকাল টু 5 কিউব। 5 কিউব মানে হচ্ছে 5 5 25, 5 25 125, 125 ঘন সেমি, 125 ঘন সেমি। তিনটের আয়তন বেরিয়ে গেল। তো এবার তিনটের আয়তনকে যদি আমি সাম করে দিই, একটা ঘনক নিলাম, ওকে গলিয়ে ফেললাম, গলিয়ে আমি এত ঘন সেমি মেটেরিয়াল পেয়ে গেলাম। এটাও তাই, 64 ঘন সেমি মেটেরিয়াল পেয়ে গেলাম, 125। তো এই তিনটেকে যদি আমি একসাথে অ্যাড করে দিই, তাহলে যেটা আমার বেরোবে সেটা দিয়ে আমি নতুন একটা ঘনক তৈরি করব। তার মানে নতুন এদের তিনজনকে সাম করে বা অ্যাড করে আমার নতুন ঘনকের আয়তন বেরিয়ে যাবে। সুতরাং নতুন ঘনকটির আয়তন 27 প্লাস 64 প্লাস 125 ঘন সেমি। তিনটেকে এবার প্লাস করতে হবে, 5 আর 4 9, 9 আর 7 16, হাতে থাকলো 1, 1 আর 2 3, 3 আর 6 9, 9 আর 2 11, হাতে থাকলো 1, 1 আর 1 2, 216 ঘন সেমি। তাহলে নতুন যে ঘনকটা তৈরি হবে সেই ঘনকটার আয়তন হবে 216 ঘন সেমি। এবার আমার কাজ কি, আমাকে জানতে কি চেয়েছে, নতুন যে ঘনকটা তৈরি হচ্ছে তার ধারের দৈর্ঘ্য। এবার খুব সিম্পল, নতুন যে ঘনক তার আয়তন আমরা পেয়ে গেছি,
আয়তন থেকে আমাকে ধারের দৈর্ঘ্য যেতে হবে। এবার কি লিখতে হবে আমাদের? তো নতুন ঘনকের আয়তন 216 ঘনসেমি পেয়ে গেছি। আয়তনের ফর্মুলা দেখো এখানে a কিউব। তো এখান থেকে আমি এটা লিখতে পারি শর্তানুসারে a কিউব ইজ ইকুয়াল টু 216, কারণ a কিউব মানে আয়তন, 216 হচ্ছে আয়তন, তো a কিউব ইজ ইকুয়াল টু 216 আমি লিখতে পারি। এখান থেকে আমাকে বের করতে হবে a। তো a বের করতে গেলে কি করতে হবে? a বের করতে গেলে আমাকে ঘনমূল করতে হবে। a বের করতে গেলে আমাকে ঘনমূল বের করতে হবে। ঘনমূল কি করে বার করে? তো এখান থেকে বের করতে হবে 216 ঘনমূল। ঘনমূল ব্যাপারটা হচ্ছে বর্গমূল যেরকম হয় যে দুটো সেম নাম্বার থাকবে, সেখান থেকে একটা নাম্বার আমাকে নিতে হবে। ঘনমূলের ক্ষেত্রে তিনটে সেম নাম্বার থাকবে মাল্টিপ্লাই ফর্মে, সেখান থেকে আমাকে একটা নিতে হবে। তো 216কে আমি উৎপাদকে বিশ্লেষণ করি। মিনিমাম যে নাম্বারটা দিয়ে যায় সেটা হচ্ছে 2। এবার কি বলেছিলাম? ঘনমূল মানে হচ্ছে তিনটে সেম নাম্বার থেকে একটা নাম্বার বেরিয়ে আসবে। খেয়াল করে দেখো, একটা 2, দুটো 2, তিনটে 2, এখানে তিনটে 2 আছে, সেখান থেকে একটা 2 আসবে। আর এখানে দেখো তিনটে 3 আছে, 1 2 3, এইখান থেকে একটা 3 আসবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2 × 3 6। 2 × 3 6, এখান থেকে একটা 2 আসলো, আর এই তিনটে 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো। তাহলে 2 × 3 হচ্ছে 6, তার মানে 216 ঘনমূল হচ্ছে 6। 216 ঘনমূল হচ্ছে 6। এই 6কে তুমি 3টে 6 মাল্টিপ্লাই করো, দেখো 216 আসবে। 3টে 6 যদি মাল্টিপ্লাই করো তাহলে 216 আসে। তার মানে 216 ঘনমূল হচ্ছে 6, আর 6-এর ঘন হচ্ছে 216। তো এ আমার বেরিয়ে গেল 6, এ মানেই ধার, তার মানে অ্যান্সার আমার বেরিয়ে গেছে। এবার আমাকে লিখতে হবে উত্তর। উত্তর কি লিখব? যে নতুন নীরের ঘনকটির ধারের দৈর্ঘ্য 6 সেমি। নতুন নীরের ঘনকটির ধারের দৈর্ঘ্য 6 সেমি। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার অ্যান্সার, নতুন নীরের ঘনকটির ধারের দৈর্ঘ্য 6 সেমি। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকের আয়তন এবং কর্ণ হিসাব করে লিখি। একটা অঙ্ক দিলে দুটো জিনিস দেখতে হয়। একটা, কি ইনফরমেশন আমার গিভেন আছে, কি ইনফরমেশন আমাকে দেওয়া হয়েছে, আর সেকেন্ড হচ্ছে কি আমাকে বার করতে দিয়েছে। যেটা দেওয়া হয়েছে সেটা থেকে কি ডিরেক্ট আমি সলিউশন পাবো, যদি না পাই, যদি ঘুরিয়ে বার করতে হয় তাহলে সেটা কিভাবে হবে। তো এখানে দেখো দিয়ে দিয়েছে ঘনকের একটা তলের ক্ষেত্রফল, তোমার সলিউশন চেয়েছে ঘনকটার আয়তন আর কর্ণ। তো ফার্স্টে মাথায় এটা আনতে হবে যে আয়তন আর কর্ণ বার করতে গেলে আমাকে কি করতে হয়, আমাকে ফর্মুলা জানতে হয়, আর ফর্মুলায় আমাকে যেগুলো আমি ফর্মুলার মধ্যে জানি না সেগুলো পুট করতে হয়। তো ফর্মুলা যখন জানতে হয়, তো ফর্মুলা হচ্ছে এটা, আয়তনের a কিউব, আর চেয়েছে কর্ণ হচ্ছে √3 × a। তো এই দুটো ফর্মুলা দেখে বুঝতে পারছো তোমাকে বেসিক্যালি যেটা জানতে হবে সেটা হচ্ছে এর ভ্যালু। এ মানে বাহু, তো তোমাকে ঘনকের বাহু জানতে হবে, কিন্তু তোমাকে ঘনকের বাহু তো দিয়ে দেয়নি, দিয়ে দিয়েছে একটা তলের ক্ষেত্রফল। তো তার মানে সেখান থেকে নিশ্চয়ই কোনো উপায় আছে বা কোনো মেথড আছে যেটা থেকে তুমি এটা পেয়ে যাবে। তো সেটাই চিন্তা করার বিষয় যে কিভাবে। তো আমি আগেও বলেছি যে যেটা গিভেন থাকবে সেটা সবসময় খাতায় আগে পুট করে নিতে হবে। তো আগে লিখে নিই যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তো ক্ষেত্রফল 64 বর্গমিটার লিখে নিলাম। তো আমি যেমন বললাম যে এখান থেকে আমাকে এ বার করতে হবে। তো এবার একটু ভাবো, ক্ষেত্রফল বলে দিয়েছে, ঘনকের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। নর্মালি ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। যেহেতু ঘনক মানে প্রত্যেকটা তল বর্গাকার, তো এর ক্ষেত্রে যা দৈর্ঘ্য তাই প্রস্থ,
মানে ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল ইজিক্যাল টু, একটা তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু এ স্কোয়ার, কারণ আলাদা করে দৈর্ঘ্য প্রস্থ হয় না, একটাই লেন্থের হয়, সেটা হচ্ছে এ ধরে নিয়ে আমরা এ স্কোয়ার বলে থাকি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, আর এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 64, তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু 64 আমরা লিখতে পারি। তো আমাদের যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে শর্তানুসারে এ স্কোয়ার ইজিক্যাল টু 64। এবার এ যখন এনেছি তো এ কি সেটা আমাকে পাশে লিখে দিতে হবে। তো পাশে ব্র্যাকেটে লিখে দেবে, ধরি এ ইজিক্যাল টু তলটির একটি ধারের দৈর্ঘ্য। এটা তোমাকে মেনশন করে দিতে হবে যে এ কি। এ স্কোয়ার ইজিক্যাল টু 64 লিখলাম, কিন্তু এটা কোথা থেকে আসলো? এ তো আমাকে কোয়েশ্চেনে বলে দেয়নি। যেটাই আমি আনবো না কোয়েশ্চেনে, যেটাই আমি অ্যান্সারে আনবো সেটা মেনশন করে দিতে হবে যে সে জিনিসটা কি। তো এ আমি এনেছি, তো এ আমাকে মেনশন করে দিতে হয়েছে যে এ ব্যাপারটা কি। ধরি এ ইজিক্যাল টু তলটির একটি ধারের দৈর্ঘ্য। এবার এখান থেকে এ বের করে ফেলি। এ বের করা মানে রুট করে ফেলা। এ স্কোয়ারের রুট করলে এ হয়, 64-এর রুট করলে 8 × 64, 8 হয়, 8। তাহলে বেরিয়ে গেল এ ইজিক্যাল টু 8। আমাকে চেয়েছে ঘনকের আয়তন, তো এখান থেকে আমি লিখি ঘনকের আয়তন কত হয়? এ কিউব, ঘনকের আয়তন এ কিউব। এ কিউব ইজিক্যাল টু এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিতে হবে 8। 8 কিউব, 8 কিউব বের করো, 8 × 64, 64কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 4 × 32, 2 হাতে 3, 6 × 48, 49, 50, 51, 512। তাহলে 512 এত ঘনমিটার। এই একটা বেরিয়ে গেল। নেক্সট কি জানতে চেয়েছে? কর্ণ লিখতে হবে। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইজিক্যাল টু √3 × a, √3 × a ইজিক্যাল টু √3। এর জায়গায় এর ভ্যালু হবে 8 মিটার। 8√3 মিটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। একটি সমকোণী চৌপল আকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো তোমাকে একটা সমকোণী চৌপলাকার ঘরের কথা বলা হয়েছে। ঘর যেরকম দেখতে হয় সেটাই সমকোণী চৌপলাকারের ঘর, সেই আকারটাকেই সমকোণী চৌপলাকার বলা হয়। তো সেই ঘরের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আমাকে বলে দেওয়া আছে। তোমাকে বার করতে যেটা হবে সেটা হচ্ছে ঘরের মধ্যে তোমাকে বলা হলো একটা দণ্ড রাখো, ম্যাক্সিমাম সাইজের দণ্ড রাখো। তো সেই কত সেটা হতে পারে সেই দৈর্ঘ্যটা সেটা বলা হয়েছে। মানে যদি এরকম একটা ঘর হয়, যদি এটা একটা ঘর হয় তো এখানে দণ্ড রাখতে বলা হয়েছে, বা তুমি এইটুকানিও রাখতে পারো, এইটুকানিও রাখতে পারো, এইটুকানিও রাখতে পারো, কিন্তু বলা হয়েছে যে ম্যাক্সিমাম সাইজ যেটা হবে সেই সাইজের দণ্ড রাখতে। তো ম্যাক্সিমাম সাইজের দণ্ড রাখা মানে কর্ণ ওয়াইজ রাখা। এই কর্ণ ওয়াইজ দণ্ড রাখলে সেটা ম্যাক্সিমাম সাইজের হবে। তো আমাকে বেসিক্যালি এই অঙ্কে কর্ণ বার করতে দিয়েছে। একটা সমকোণী চৌপলাকার ঘর দেওয়া হয়েছে, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দেওয়া হয়েছে। বের করতে বলা হয়েছে বেসিক্যালি কর্ণ। সবচেয়ে বড় দণ্ড রাখা মানে হচ্ছে কর্ণ রাখা। তো আমি ফার্স্টে কি করব, যেটা আমাকে গিভেন আছে, যেটা আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেটা আমি পুট করব বোর্ডে, বা তোমরা পুট করবে খাতায়,
যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেগুলো আগে আমি খাতায় লিখে নেব, তারপরে আমরা পরের স্টেপে এগোবো। তো এটা আমার গিভেন আছে, ঘরের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। বার করতে বলা হয়েছে সবচেয়ে লম্ব যে দণ্ড রাখা হবে সেটা, মানে হচ্ছে কর্ণ। তো কর্ণ বার করতে বলা হয়েছে মানে আমাকে একটা সমকোণী চৌপল আকার আকৃতির একটা জিনিসের, মানে এখানে ঘরই ধরে নাও, ঘরের কর্ণ বের করার আমাকে ফর্মুলা জানতে হবে, যে ফর্মুলাটা এখানে পরপর লেখা আছে। তো এখানে যদি খেয়াল করো, সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো কর্ণ বের করতে গেলে আমাকে জানতে হচ্ছে দৈর্ঘ্য, জানতে হচ্ছে প্রস্থ, জানতে হচ্ছে উচ্চতা, আর এই তিনটেই আমার কাছে গিভেন আছে। তো আমাকে কিছুই করতে হবে না, জাস্ট ফর্মুলায় আমি যে গিভেন ভ্যালুগুলো আছে ওগুলো পুট করব, পুট করে আমার যে রেজাল্ট আসবে সেটাই কর্ণের দৈর্ঘ্য, বা কোয়েশ্চেন অনুযায়ী সেটাই দণ্ডের দৈর্ঘ্য। তো আমি লিখব কর্ণের দৈর্ঘ্য = √5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মিটার। এবার এটাকে সলভ করব। 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, প্লাস করলে আসে 25, এটা 25 মানে 50। 50কে বার করতে হবে কীভাবে, 50কে কীভাবে ভাঙা যায়, 5 × 2, এটা করলে 50 চলে আসে, তাহলে এখান থেকে দুটো 5 থেকে একটা 5 বেরোবে, আর 2টা রুটের মধ্যে থাকবে। তো আমার অ্যান্সার আসলো 5√2 মিটার কর্ণের দৈর্ঘ্য। এটা হচ্ছে আমার অ্যান্সারের ল্যাঙ্গুয়েজ হবে, যে ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার। কোয়েশ্চেনটা হচ্ছে, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি। তো ঘর তো আমরা সবাই দেখতে পাচ্ছি, এই ঘরের কথা বলা হয়েছে, আর ঘরের দুটো সংলগ্ন দেওয়ালের কথা বলা হয়েছে। সংলগ্ন বলতে পাশাপাশি জুড়ে আছে যে দেওয়াল দুটো, যে কোনো দুটো দেওয়াল নেওয়া হয়েছে যারা পাশাপাশি জুড়ে আছে এইভাবে। তো সেই দেওয়াল দুটোর দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে। একটা দেওয়ালের দৈর্ঘ্য আছে 12 মিটার, আর একটা দেওয়ালের দৈর্ঘ্য আছে 8 মিটার, আর বলে দেওয়া হয়েছে ঘরটার উচ্চতা 4 মিটার। বার করতে দিয়েছে ঘরের মেঝের ক্ষেত্রফল। তো আমি আগে যেগুলো বলে দেওয়া হয়েছে সেগুলো আগে লিখি, তারপরে বোঝাচ্ছি ব্যাপারটা কি হবে। তো এইটা আমার গিভেন আছে, যে ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য 12 আর 8, আর উচ্চতা 4 মিটার। এবার যেটা বোঝার সেটা হচ্ছে, এই ধরো একটা ঘর দেখতে, ঘর তো এরকম দেখতে হয়, আমরা মেঝে বলি এই জায়গাটাকে, এটা হলো মেঝে। এবার যে কোনো দুটো সংলগ্ন দেওয়াল নিতে বলা হয়েছে, তো আমি এই দেওয়ালটা, এইভাবে যে দেওয়ালটা আছে এই দেওয়ালটা, আর পিছনের দিকে মানে এই দেওয়ালটাকে কনসিডার করছি, যে এরা দুজন সংলগ্ন পাশাপাশি আছে। তো আমি এই দেওয়ালটা আছে, এই দেওয়ালটা, আর এই দেওয়ালটা যে আছে এই দেওয়ালটাকে নিচ্ছি, এই দুটো দেওয়ালকে যদি নিই, দুটো দেওয়ালেরই দৈর্ঘ্য বলে দিয়েছে। দৈর্ঘ্য আমরা কোনটাকে বলে থাকি, এই দেওয়ালটা আছে এই দেওয়ালের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এটা, মনে করো এটা হচ্ছে 12 মিটার, আর এই দেওয়ালটা আছে, এই দেওয়ালটা আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে, এই দেওয়ালটার দৈর্ঘ্য ধরো 8 মিটার। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যে অঙ্কটা সলভ করছি এটা পুরো সমকোণী চৌপলের জন্য সলভ করব। তো সমকোণী চৌপলের ক্ষেত্রে যদি দৈর্ঘ্য ধরি, তাহলে সমকোণী চৌপলের দৈর্ঘ্য কিন্তু এটাকে বলা হয়। প্রস্থ কোনটাকে আমরা বলে থাকি, প্রস্থ কিন্তু আমরা এই জায়গাটাকে বলে থাকি, আর উচ্চতা বলে থাকি আমরা এই জায়গাটুকুনিকে, রাইট? তো যেটা একটা দেওয়ালের দৈর্ঘ্য সেটা কিন্তু পুরো সমকোণী চৌপলের ক্ষেত্রে প্রস্থ। তো এইটা পুরো সমকোণী চৌপলের জন্য দৈর্ঘ্য, আর পুরো সমকোণী চৌপলের ক্ষেত্রে এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে প্রস্থ, যেটাকে কিনা কোয়েশ্চেন অনুযায়ী যেটা কিনা আর একটা দেওয়ালের দৈর্ঘ্য।
সমকোণী চৌপলের ক্ষেত্রে যেটা প্রস্থ সেটা কোয়েশ্চেন অনুযায়ী আর একটা দেওয়ালের দৈর্ঘ্য। তো আমাকে আমাকে বার করতে বলা হয়েছে মেঝের ক্ষেত্রফল। ক্ষেত্রফল যখন আমি বার করি তখন আমার লাগে দৈর্ঘ্য আর প্রস্থ, বিকজ ক্ষেত্রফলের ফর্মুলাই হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো মেঝের ক্ষেত্রে আমার যখন ক্ষেত্রফল বার করতে বলা হবে তখন আমাকে কি বার করতে হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বার করতে বলা হবে। তার মানে মেঝের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এইটা আর প্রস্থ হচ্ছে এইটা। তার মানে এইটাও আমাকে বলে দিয়েছে 12 আর এইটাও আমাকে বলে দিয়েছে 8। তো আমাকে আলাদাভাবে কিছু বের করার নেই, আমাকে দুটোই ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমি লিখব, সুতরাং মেঝের ক্ষেত্রফল is equal to দৈর্ঘ্য ইন্টু প্রস্থ is equal to 12 into 8 বর্গমিটার, 96 বর্গমিটার। এটাই চেয়েছিল মেঝের ক্ষেত্রফল। আমার অ্যান্সার বেরিয়ে গেছে। তো আমি লিখব ঘরের মেঝের ক্ষেত্রফল 96 বর্গমিটার। এটা হবে এটার সলভ। কি বলছে? দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4,6,4 একক এবং 8,2h-1,2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত তা লিখি। আবার বলছি, কি বলছে? দুটো আয়তঘনের কথা বলা হয়েছে আর তাদের মাত্রাগুলোর কথা বলে দেওয়া হয়েছে। দেখো এখানে খেয়াল করে 3টে করে মাত্রা দেওয়া হয়েছে। তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। প্রথম আয়তঘনের ক্ষেত্রেও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে। দ্বিতীয় আয়তঘনের ক্ষেত্রেও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে। আর বলেছে কি? আর তোমাকে বলা হয়েছে যে আয়তঘন দুটোর ঘনফল সমান। তো এখানে একটা আননোন তোমরা লেটার দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এইচ, আর সেই এইচ এর মানটাই বলা হয়েছে। তো কি করব? ফার্স্টে যেগুলো আমাকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমি লিখে নেব। লিখে নিলাম। এবার পরের লাইনে যেটা বলা হয়েছে যে আয়তঘন দুটির ঘনফল সমান হবে। তাহলে এখানে আমি কি করব? প্রথম আয়তঘনের ক্ষেত্রে আমি ঘনফল বের করে নেব, দ্বিতীয় আয়তঘনের ক্ষেত্রে আমি ঘনফল বের করে নেব। এবার ঘনফল মানেটা কি? একটা জিনিস ভাবো, যে আমরা যখন ফর্মুলা ফেলি তখন ঘনফল কার পরে লিখি? ঘনফল আমরা আয়তন বের করার ক্ষেত্রে লিখে থাকি। আয়তন বের করার ক্ষেত্রে আমরা ঘনফল ওয়ার্ডটা লিখে থাকি। তো ঘনফল বের করতে দিয়েছে মানে আমাকে বেসিক্যালি আয়তন বের করতে দিয়েছে। তো দুটো ঘনকের ক্ষেত্রে, আয়তঘনের ক্ষেত্রে আমি বের করব হচ্ছে আয়তন। তো ফার্স্ট আয়তঘনের ক্ষেত্রে আমি আয়তনটা আগে বের করে নিই। ওকে, তো নেক্সট লাইনে আমাদের কি বলছে? যে যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়, তো তার মানে এই যে দুটো আয়তঘনের কথা বলা হয়েছে সেই দুটো আয়তঘনের ঘনফল হচ্ছে আয়তন। কারণ আমরা আয়তনের ফর্মুলাতেই পাশে ঘনফল লিখে থাকি, ঘন একক লিখে থাকি। তো ঘনফল বলতে বোঝানো হয়েছে আয়তন। তো আয়তন বার করব এই দুটো আয়তঘনের ক্ষেত্রে। এবার এটা আলাদা আলাদাভাবে বার করব না, কারণ আমাকে বলে দিয়েছে যে আয়তঘন দুটির ঘনফল সমান। তো এখানে আমি লিখব শর্তানুসারে লেখার পর যেহেতু ইকুয়াল বলে দিয়েছে, তো ফার্স্ট আয়তঘনের ক্ষেত্রে আয়তন কি হবে? 4 × 6 × 4, কারণ আয়তঘনর যে ফর্মুলা হয় সেটা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো 4, 6, 4 এটা হচ্ছে 3টে মাত্রা। তো 4 × 6 × 4 এটা হচ্ছে একটা আয়তঘনর আয়তন বা ঘনফল। এটা কার সমান? আর একটা যে আয়তঘন আছে তার আয়তনের সমান। তো এইটা ইজ ইকাল টু আর একটা যে আয়তন আছে, আয়তঘন আছে, তার আয়তনের সমান, মানে 8 × এটা × 2, 8 × 2h - 1 × 2।
এইটা আমাকে ওই নেক্সট লাইনে বলে দেওয়া আছে, সেই অনুযায়ী আমি এটাকে সাজিয়ে নিলাম। এবার এই ইকুয়েশন থেকে আমার এইচ এর ভ্যালু বেরিয়ে যাবে। এটাকে মাল্টিপ্লাই করলে আসে 96, এটা আসে হচ্ছে 16 ইন্টু 2h মাইনাস 1। এবার এটাকে দুটোর সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে, 16 দুগুণ 32h মাইনাস 16। এইচ দিয়ে যে নাম্বারটা আছে তাকে বাদে সবাইকে আমি এপাশে নিয়ে আসব। 96 প্লাস 16 ইজ ইকাল টু 32h, 32h ইজ ইকাল টু, এবার এইচ এর ভ্যালু বের করবো, তো এইচকে একা রেখে এইচ এর সাথে যারা আছে তাদেরকে ওপাশে নিয়ে যেতে হবে। 112/32 বাই কেন হলো, কারণ এইচ এর সাথে 32 মাল্টিপ্লাই এর রিলেশনে ছিল, গুণের সম্পর্কে ছিল, ওপাশে গিয়ে সেটা তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এইচ এর ভ্যালু বেরোবে 7/2, কাটাকুটি করে আসে 7/2। তো উচ্চতা হবে কি 7/2, এইভাবে রাখবো না এটাকে, 7/2টাকে দশমিকে নিয়ে আসি, তো আমার অ্যান্সার আসলো 3.5। এটা তোমরা কিন্তু এটার পরে করো, এখানে যেহেতু জায়গা নেই তো আমি পাশে করে দিয়েছি। তো 7/2 ইজ ইকাল টু হয় 3.5, তো আমার অ্যান্সার আসলো 3.5। এটা হবে আমাদের অ্যান্সার, যে এইচ এর মান 3.5 একক। একটি সমকোণী চৌবল আকারের বাক্সের কথা বলা হয়েছে, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই বলে দেওয়া হয়েছে, কিন্তু তারা অনুপাতে আছে, ডিরেক্ট বলে দেওয়া নেই, অনুপাতে বলে দেওয়া আছে। আর বলে দেওয়া আছে আয়তন, বের করতে দিয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো আগে যেগুলো আমাকে বলে দেওয়া আছে সেগুলো আমি লিখে নেব। এই তিনটে বলে দেওয়া আছে এই জিনিসগুলো, তো লিখে ফেলেছি। এবার জানতে চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো যেটা জানতে চাওয়া হবে, তো তোমাকে আগে ভাবতে হবে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা বের করার জন্য কোনো ডিরেক্ট ফর্মুলা আছে কিনা। যদি না থাকে তাহলে অন্য কিছু ভাববো, কিন্তু এখানে যদি আমি ভাবি যে সমগ্রতলের ক্ষেত্রফলের কোনো ডিরেক্ট ফর্মুলা আছে কিনা, তাহলে হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে এইটা, সমকোণী চৌবলের সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তো তার মানে আমাকে একটা ক্ষেত্রফল বার করতে গেলে জানতে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এই তিনটে জানতে হবে। কিন্তু আমি জানি না, আমি এটার অনুপাত জানি। তো আমাকে এই যে দুটো গিভেন দেওয়া আছে ইনফরমেশান, এই দুটো ইনফরমেশান থেকে আমাকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করে নিতে হবে। তো কিভাবে বার করব? তো যেটা করব প্রথমে সেটা হচ্ছে ফার্স্টে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে আমি ধরে নেব। 3x, 2x আর x, এটা আমি ধরে নিলাম বাক্সগুলোর দৈর্ঘ্য, বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এবার দিয়ে দিয়েছে আয়তন, তো আমি এইখান থেকে এটা লিখতেই পারি শর্তানুসারে 3x ইন্টু 2x ইন্টু x ইজ ইকাল টু 384। কেন লিখতে পারি? 384 হচ্ছে আয়তন, আর একটা আয়তন বার করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো 3x ইন্টু 2x ইন্টু x ইজ ইকাল টু 384, তাহলে লিখতেই পারি, কারণ এটাও আয়তন আর বাক্সটার এটাও আয়তন। তো এখান থেকে আমার x এর ভ্যালু ইজিলি বেরিয়ে যাবে। এটা কত আসছে? 3 দুগুণ 6 আর x তিনটে আছে, মানে x কিউব। তাহলে x কিউব একা পড়ে থাকবে, 6 চলে যাবে ওইদিকে ডিভাইড হয়ে। কাটাকুটি হবে, 6 6 36, 4 6 24, 64। এবার করতে হবে কি ঘনমূল। এক্স কিউবের ঘনমূল করলে আসে এক্স, আর 64 ঘনমূল করলে আসে 4। কিভাবে? 64কে ভাঙো, 4 দিয়ে 16 আবার 4 দিয়ে। তো ঘনমূলে কি হয়? তিনটে সেম নাম্বার থেকে একটা বেরিয়ে আসে। তো তিনটে 4 ইন্টু করলে 64 আসে, তাহলে একটা 4 বেরিয়ে আসবে ঘনমূল করার পর, তাহলে x ইজ ইকাল টু 4 আমার বেরিয়ে গেল। এটা এরকম হচ্ছে ঘনমূল দেখতে হয়।
বর্গর ক্ষেত্রে যেমন শুধু রুট হয়, ঘনমূলের ক্ষেত্রে এই রুটের মধ্যে একটা 3 হয়। তো এই স্টেপটা করবে, তারপরে লিখবে তাহলে x = 4। তো আমার x এর ভ্যালু বেরোলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। x কিন্তু আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল না, x আমরা ধরে নিয়েছিলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাথে আমরা x কে ধরে নিয়েছিলাম। তো আমাকে এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা বের করতে হবে। তাহলে বাক্সটির দৈর্ঘ্য 3x, মানে 3x বেরিয়েছিল আমার 4, 3 × 4 সেমি, তার মানে 12 সেমি। প্রস্থ = 2x, 2 × 4 সেমি, মানে হচ্ছে 8 সেমি। উচ্চতা শুধু x, মানে হচ্ছে 4 সেমি। এইবার আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেরিয়ে গেল। এবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। ফর্মুলায় বসিয়ে দেব, বসিয়ে দিলেই বেরিয়ে যাবে। সুতরাং বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল = 2 × দৈর্ঘ্য হচ্ছে 12 × প্রস্থ হচ্ছে 8 প্লাস দৈর্ঘ্য × উচ্চতা মানে 4 প্লাস প্রস্থ × উচ্চতা বর্গ সেমি। 8 × 96, 4 × 48, 4 × 32। 3 থেকে প্লাস করে দিতে হবে, 16, 13, 16, 17, 2, 5, 3। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বেরোলো 352 বর্গ সেমি। তো এবার অ্যান্সার লিখবো আমরা। অ্যান্সার কি লিখবো? বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। বলা হচ্ছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকের ঘনফলের হিসাব করে লিখি। ঘনফল বার করতে দিয়েছে, মানে তোমাকে আয়তন বার করতে দিয়েছে। বলে দিয়েছে কি ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি বলে দিয়েছে। তো যেটা বলে দিয়েছে সেটা আগে আমি লিখে নেব। ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি বলে দিয়েছে। ঘনফল জানতে চেয়েছে। ঘনফল বের করতে গেলে আমাকে জানতে হয় বাহু, a কিউব, বাহুর হোল কিউব। তো বাহু আমাকে জানতে হয়, বাহু আমাকে বলে দেয়নি। টোটাল যতগুলো বাহু হয় তাদের দৈর্ঘ্যের সমষ্টি বলে দিয়েছে। তো ঘনকের টোটাল বাহু বা ধার হয় কটা? 12টা। তো যদি আমি 60কে 12 দিয়ে ভাগ করে দিই, কারণ কি 12টা বাহুর দৈর্ঘ্য যদি 60 সেমি হয় তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হবে 60/12। এইভাবে হয় ব্যাপারটা। তো আমি এইভাবে লিখে করব না, আমি জাস্ট একবারে করে দেব। ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 60/12 সেমি = কাটলে হয় 5 সেমি = 5 সেমি। ঘনকের একটি ধারের দৈর্ঘ্য তাহলে বেরোলো আমার 5 সেমি। এখান থেকে আমি ইজিলি আয়তন বার করতে পারবো। ঘনকের ঘনফল = 5 কিউব ঘন সেমি। 5 কিউব করলে হয় 5 × 5 = 25, 5 × 25 = 125, 125 ঘন সেমি। তো আমার অ্যান্সার বেরিয়ে গেল। এবার উত্তর লিখতে হবে। উত্তর লিখবো ঘনকের ঘনফল 125 ঘন সেমি। এটা হলো আমাদের অ্যান্সার। কি বলা হচ্ছে? একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান হিসাব করে লিখি।
তো এখানে তোমাকে কি বলে দেওয়া হয়েছে, একটা বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের কথা বলা হয়েছে, যে প্লেটের দৈর্ঘ্য তোমাকে বলে দেওয়া হয়েছে, প্রস্থ তোমাকে বলে দেওয়া হয়েছে, আর বলে দেওয়া হয়েছে ওজন। আর কি বলে দেওয়া হয়েছে, আর বলে দেওয়া হয়েছে যে 1 ঘন সেমি পিতলের ওজন হয় এত গ্রাম। তো এখানে এক্স এর মান জানতে চাওয়া হয়েছে। তো আমি আগে যেটুকুনি বলে দিয়েছে ওটা আমি আগে লিখে নিই। একটা জিনিস খেয়াল করো, এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে সেমিতে, আর বেধ বা প্রস্থকে বেধও বলা হয়, তো বেধ বলে দিয়েছে মিলিমিটারে। তো এটাকে আমার সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো সেন্টিমিটারে যেতে গেলে কি করতে হয়, 10 দিয়ে ডিভাইড করে দিতে হয়। তো এটা আমার হবে 1/10, 10 দিয়ে ডিভাইড করে দিলে সেন্টিমিটার বেরিয়ে যাবে। তো সেন্টিমিটার হয়ে গেল, আমি এখানেই সেন্টিমিটারটা বের করে নিলাম, 1/10 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট কি বলেছে, ওজন, এটা বলে দিয়েছে। তারপরে বলছে যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়। তো আমাকে কি বলছে দেখো, 1 ঘন সেমি পিতলের ওজন বলে দিয়েছে। তো এই যে 1 ঘন সেমি কথাটা, এটা ঘন সেমি, তো এটা থেকে বুঝতে পারছো যে 1 ঘন সেমিটা হচ্ছে আয়তন। তো এই 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম, এই কথাটুকুনির মানে হলো পিতলের আয়তনটা হচ্ছে 1 ঘন সেমি। 1 ঘন সেমি আয়তনের পিতলের যদি আমি ওজন করি তাহলে সেটা বেরোবে 8.4। তো আমাকে এখানে যে কাজটা করতে হবে, আমাকে এই যে দৈর্ঘ্য প্রস্থ যেটা দিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমাকে টোটাল যে পিতলের প্লেটটা আছে ওটার ওজন বের করে নিতে হবে। কারণ এখানে ওজন না, আয়তন বের করে নিতে হবে, কারণ এখানে আয়তনেরও কথা বলা হয়েছে। তো আয়তনটা আমি আগে বের করে নিই। তো যেগুলো আমাকে বলে দেওয়া হয়েছিল সেগুলো আমি লিখে নিলাম, দৈর্ঘ্য এত, বেধ এত, আর ওজন এত। তো এবার যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে আয়তন বের করতে হবে। এই যে বর্গাকার প্লেটটা আছে সেটার আয়তন বের করতে হবে। আচ্ছা, প্লেটটা আমি একটু আঁকি, দেখতে কিরকম একটু দেখো। এই ধরো বর্গক্ষেত্র, প্লেটটা এরকম দেখতে, প্লেটটা হচ্ছে এরকম দেখতে। তো যেহেতু এইটা হচ্ছে বর্গাকার প্লেট বলেছে, তো এইটা হচ্ছে বর্গাকৃতি, তার মানে এইটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, এইটা হচ্ছে বর্গাকৃতি, তাহলে এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এগুলো সব এক্স, এই দিকটাও এটাও এক্স, কারণ বর্গাকৃতি বলেছে, এটা এক্স, এটাও এক্স। আর বলে দিয়েছে বেধ, বেধ মানে কতটা মোটা কতটা পুরু, মানে এই জায়গাটুকুনি, এই জায়গাটুকুনি হচ্ছে 1। তাহলে আয়তন কি বের করে হয়, 3টে জিনিস নিয়ে হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এই প্লেটের ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স, উচ্চতাও এক্স, শুধু প্রস্থটা বা বেধটা হচ্ছে বলে দিয়েছে 1 মিলিমিটার। এই জায়গাটা, এই জায়গাটা, এই যে পুরুটা মোটা, এই মোটা জায়গাটাকেই তো আমরা বেধ বলে থাকি। তো শুধু এইটুকানি বলেছে 1, আর বাকি হচ্ছে বর্গাকৃতি। তো এই বাকি পাশগুলো তো ইকুয়াল হবে, তো এটা এক্স, এগুলো সবকটাই এক্স, এই সাইডটাও এক্স, এই সাইডটাও এক্স, শুধু মোটা যে সাইডটুকুনি সেইটা হচ্ছে 1। তো এটার আয়তন আমার বের করতে গেলে কি হবে, প্লেটটির আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য হচ্ছে এক্স ইন্টু প্রস্থ বলে দিয়েছে আমার 1 মিলিমিটার, সেটাকে আমি সেন্টিমিটারে করে নিয়েছি, 1/10, ইন্টু উচ্চতা মানে এই জায়গাটাকে আমরা কনসিডার করি উচ্চতা হিসেবে, তো সেটাও এক্স, কারণ এটা বর্গাকৃতি, তো এটাও এক্স, এত ঘন সেমি। তো 3টাকে মাল্টিপ্লাই করলে হয় x²/10 ঘন সেমি, x²/10 ঘন সেমি। তো আমার প্লেটের আয়তন তো বেরিয়ে গেল। এবার যে ওজন দিয়ে যেই জায়গাটুকুনি বলেছে সেখান থেকে কি বার করা যায় দেখো, পুরো প্লেটটার ওজন বলে দিয়েছে এত গ্রাম,
আর বলেছে 1 ঘনসেমি পিতলের ওজন 8.4 গ্রাম। তো এখানে সলভ করতে গেলে একটা জিনিস দেখো, যদি আমি এইভাবে ব্যাপারটাকে লিখি যে 8.4 গ্রাম প্লেটের আয়তন হচ্ছে 1 ঘনসেমি। ঘনসেমি মানে আয়তন, সেটা বলে দিতে হয় না যে আয়তন হিসেবে না বললেও আমরা বুঝতেই পারছি যে 1 ঘনসেমি বলেছে মানে আয়তনের কথাই বলা হয়েছে। তো আমি এটা লিখতেই পারি যে 8.4 গ্রাম ঘনকের আয়তন 1 ঘনসেমি। তো সেখান থেকে যদি আমি লিখি যে 1 গ্রাম ঘনকের আয়তন 1/8.4 ঘনসেমি, এরপরে যদি লিখি যে 4725 গ্রাম ঘনকের আয়তন, এই কাজটা আমরা করতেই পারি। তাহলে এই যে জিনিসটা বেরোবে, এটা কি বেরোবে? এটা বেরোবে পুরো প্লেটটার আয়তন, এটা বেরোবে পুরো প্লেটের আয়তন। আমাদের এই দুটো ইনফরমেশন দিয়ে আমরা আয়তন বের করেছি, বাকি যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিয়েও আমরা আয়তন বার করতে পারছি এইভাবে, যে 8.4 গ্রাম ওজনের পিতলের আয়তন হচ্ছে 1 ঘনসেমি, তাহলে 1 গ্রাম পিতলের আয়তন কত? তাহলে পুরো পিতলের ওজনটা হচ্ছে এত গ্রাম, তাহলে এত গ্রাম পিতলের আয়তন কত, এইটা আসবে। তো এটা আমরা করতেই পারি। তো এই জায়গাটুকুনির পর আমরা এই কাজটা আর করব না, কারণ আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু। এরকম এক্স এর ভ্যালু বা যে কোনো আননোন জিনিসের ভ্যালু বার করতে দেওয়া মানেই আমাকে একটা ইকুয়েশনের ফর্মে করতে হবে। এইভাবে ঐকিক নিয়মে করলে হবে না, আমাকে একটা ইকুয়েশন বানাতে হবে। তো এই ঐকিক নিয়মে না করে আমি শর্তানুসারে লিখে একটা ইকুয়েশন তৈরি করব। তো এইটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম, এইভাবে আমরা করব না। যেটা করব সেটা হচ্ছে, তো বোঝা গেল যে এইটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে এক্স দিয়ে তৈরি আয়তন, সেই সেম প্লেটেরই যদি নাম্বার দিয়ে আমি করি তাহলে এইটা হচ্ছে আয়তন। তো দুটোই কিন্তু সেম জিনিস, এটাও আয়তন এটাও আয়তন। তো শর্তানুসারে এটা ইজিক্যাল টু এটা কিন্তু আমি লিখতে পারি। এটা আমরা ওজন দিয়ে বের করেছি, এটা আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে বের করেছি। এখানটা লিখি, শর্তানুসারে x² by 10 is equal to 4725 by 8.4, কারণ এটাও আয়তন বর্গাকার প্লেটের আর এটাও আয়তন বর্গাকার প্লেটের। দুটোকে আমরা দুভাবে বার করে নিয়েছি যাতে আমাদের এক্স এর ভ্যালু বের করতে সুবিধা হয়। তো x² একা থাকবে, 10 ওপাশে চলে যাবে, এখানে ডিভাইডের রিলেশনে আছে, ওপাশে গেলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তো এবার কাটাকুটি করব আমরা, এটাকে উঠিয়ে দিই উপরে আর একটা 10 চলে আসবে। তো কাটাকুটি করে আমার আসলো x² is equal to 225, কাটাকুটি করে আসলো আমার x² is equal to 225। 225কে এবার আমি রুট করব, তো এটা করলে আসে x² কে রুট করলে আসে x, আর 225কে রুট করলে আসে 15। এটা তোমরা একটু রাফে করে নিও, যদি এমনি মুখে মুখে না পারো তো রাফে করে নেবে। x ইজ ইকাল টু তাহলে হলো আমার 15। তো আমাকে x এর ভ্যালুই জানতে চেয়েছে, তো x এর ভ্যালু আমার বের হয়ে গেছে। তো এটাই হলো সলিউশন। এবার আমরা অ্যান্সারটা লিখে ফেলবো। এটা হচ্ছে সলিউশন 11 নম্বরের। একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকের আয়তন কত হবে হিসাব করে লিখি। তোমাকে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বলে দেওয়া হয়েছে, আয়তন জানতে চেয়েছে। আচ্ছা, ঘনকের কটি তল হয়? 6টাই তল হয়। এখানে দেখো সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র মানে কি পুরো যতগুলো তল আছে তার মানে 6টা তল। মানে এখানে যে বলেছে 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর এখানে যেটা আছে সমগ্র তলের ক্ষেত্রফল, ব্যাপার দুটো কিন্তু সেম। 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি যা সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফলও সেম ব্যাপার, শুধু ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা। তো তোমাকে বেসিক্যালি সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে,
জানতে চাওয়া হয়েছে আয়তন, তো যেটা বলে দেওয়া হয়েছে ওটা আমরা আগে লিখে নিই। লিখে নিলাম। এবার এখান থেকে কি লিখতে পারি? শর্তানুসারে বলে কি লিখবো? এটা ঘনকের কথা বলা হয়েছে, তো 6a²। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 6a²। তো আমি লিখি 6a² = 216। আচ্ছা, এর আগে যেটা করতে হবে, এখানে লিখে নেবে ধরি ঘনকটির, এই লাইনটা লিখলাম। তারপরে লিখবো ধরি ঘনকটির ধারের দৈর্ঘ্য a সেমি। এটা আমি লিখে নিলাম, ধরে নিলাম। তো তারপরে আমি লিখতে পারি শর্তানুসারে 6a² = 216, কারণ 216 হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, আর 6a² এটাও হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো এখান থেকে আমার a ইজিলি বেরিয়ে যাবে। a² = 216/6। এটাকে কাটাকুটি করলে আসে 36। রুট করে দিতে হবে। a² এর রুট a, 36 এর রুট 6। তাহলে আমার অ্যান্সার বেরোলো, a বেরোলো 6, মানে ঘনকের ধারের দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার আমাকে জানতে চেয়েছে ঘনকের আয়তন। ধারের দৈর্ঘ্য বের করতে মানে জানতে চাওয়া হলে তোমার এখানেই শেষ হয়ে যেত, বাট এখানে অঙ্কটা শেষ নয়, এরপরে জানতে চেয়েছে আয়তন। তো আয়তন বের করে ফেলি। সুতরাং হচ্ছে a³ মানে 6 এর কিউব। 6 এর কিউব মানে 6 6 36, 36 × 6 করলে 216 আসে। 6³ মানে কি? 6 × 6 × 6, তিনটে 6 কে মাল্টিপ্লাই করলে আসে 216। তাহলে ঘনকের আয়তন 216 ঘন সেমি। এটাই আমাদের অ্যান্সার চেয়েছিল। এবার উত্তর কি লিখবো? উত্তর লিখবো ঘনকের আয়তন 216 বর্গ সেমি। তো এটা হলো আমার সলিউশন। ফার্স্টে যেটা দিয়েছিল ওটা লিখে নিলাম। তারপর ধরে নেব যে ঘনকটির ধারের দৈর্ঘ্য a সেমি। দেন শর্তানুসারে এইটা করব, তারপর ঘনকের আয়তন বের করে ফেলবো। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তো তোমাকে একটা সমকোণী চৌপল দেওয়া হয়েছে আর বলা হয়েছে তার আয়তন। এবার যে কাজটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে ওই সমকোণী চৌপলটাকে দুভাগে ভাগ করবে, সমান দুভাগে ভাগ করবে, সমান আয়তন বিশিষ্ট দুভাগে ভাগ করতে হবে। আর যে দুটো ঘনক তৈরি হবে তাদের ধারের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তো ফার্স্টে যে কাজটা আছে সেটা হচ্ছে, যেটা বলা হয়েছে ওটাকে আমি লিখে নেব। এটা আমাকে বলে দিয়েছে যে সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। এবার আমাকে যে কাজটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে দুটো সমান আয়তন বিশিষ্ট ঘনক তৈরি করো। তো এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তো যে ঘন সেমিটা আসবে সেটাই হচ্ছে বাকি যে দুটো ঘনক তৈরি হবে তাদের। 10কে আমি যদি ভাগ করি 5 5 করে, তাহলে সমান হয়ে ভাগ হচ্ছে, 2 দিয়ে ভাগ করছি। তো তাহলে 432কে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে আমার বেরিয়ে যাবে সমান আয়তনের ঘনক। তো লিখি যে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের আয়তন হবে, প্রতিটি ঘনকের আয়তন হবে = 432/2 ঘন সেমি
ইজিক্যাল টু কাটাকুটি হয়ে যাবে, 2 দুগুণ 4, 2 একে 2, 6 দুগুণ 12, 216 ঘন সেমি। তাহলে যে দুটো তৈরি হবে, একটার হবে 216 ঘন সেমি আর একটারও হবে 216 ঘন সেমি। এবার জানতে চেয়েছে এই যে ঘনক দুটো তৈরি হলো তাদের প্রত্যেকের ধারের দৈর্ঘ্য। আয়তন পেয়ে গেছি, তো ধার বের করা ইজি হয়ে যাবে। তো এখানে ধরে নাও, ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য x সেমি। ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য x সেমি। তাহলে এখান থেকে লিখতে পারি শর্তানুসারে ধারের দৈর্ঘ্য জানি, আয়তন জানি, তো x কিউব ইজিক্যাল টু 216 লিখতেই পারি। x কিউব ইজিক্যাল টু 216, কারণ এটাও আয়তন এটাও আয়তন। তাহলে এবার করতে হবে ঘনমূল। x কিউবের ঘনমূল করলে আসে x, আর 216 ঘনমূল করলে আসে 6। 6 ইন্টু 6 ইন্টু 6 হচ্ছে 216। 3টে 6কে মাল্টিপ্লাই করলে 216 আসে। তাহলে 3টে 6 থেকে একটা 6 আমার বেরোবে, তাহলে 6 হচ্ছে x এর ভ্যালু। প্রতিটি ধারের দৈর্ঘ্য তাহলে বেরিয়ে গেছে। জানতে চেয়েছিল প্রতিটি ধারের দৈর্ঘ্য, তার মানে আমার অ্যান্সার চলে এসছে। এটা হবে আমার অ্যান্সার, প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 6 সেমি। আমাদের বকুলতলা গ্রামের 2 মিটার চওড়া এবং 6 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। তো এখানে একটা খালের কথা বলা হয়েছে, খালটা কতটা চওড়া আর কতটা গভীর বলে দেওয়া হয়েছে। তোমাকে জানতে চাওয়া হয়েছে যে খালটা কতটা লম্বা ছিল। তো এখানে তোমাকে খালটা আয়তঘনাকার আছে সেটাই ধরে নিতে হবে। তো তোমাকে চওড়া বলেছে মানে প্রস্থ বলে দিয়েছে, এত ডেসিমিটার গভীর বলে দিয়েছে মানে তোমাকে উচ্চতা বলে দিয়েছে, আর লম্বা জানতে চেয়েছে মানে দৈর্ঘ্য জানতে চেয়েছে। আর যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে। একটা খালকে খোঁড়া হয়েছে, সেখান থেকে 240 ঘনমিটার মাটি বেরিয়েছে। তো তার মানে হচ্ছে ওটার আয়তন বলে দেওয়া হয়েছে তোমাকে, যে খালটা কাটা হলো তার আয়তন তোমাকে এত ঘনমিটার, 240 ঘনমিটার হচ্ছে তার মানে খালটার আয়তন। অত ঘনমিটার মাটি পেয়েছে মানে, মাটি কাটা হয়েছে মানে অত ঘনমিটার মাটি পেয়েছে তারা খুঁড়ে, তো তার মানে ওটা হচ্ছে আয়তন। তো আয়তন, প্রস্থ আর উচ্চতা বলে দিয়েছে, জানতে চেয়েছে তোমাকে দৈর্ঘ্য। তো যেগুলো বলে দিয়েছে ওগুলো আগে আমি লিখে নিই। তো আমাকে এই ডেসিমিটার দিয়েছে, এটা মিটারে দিয়েছে। তো আমার দুটোকেই যে কোনো সেম এককে আনতে হবে। তো এটাকে আমি মিটারে নিয়ে যাই। ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তো 8/10। নেক্সট বলে দিয়েছে কি, এত ঘনমিটার মাটি কাটা হয়েছে মানে বলে দিয়েছে আয়তন। তো খালটির আয়তন 240 ঘনমিটার। জানতে চাওয়া হয়েছে দৈর্ঘ্য। তো প্রস্থ জানি, উচ্চতা জানি আর আয়তন জানি। তো এখানে যদি আমি এক কাজ করি, দৈর্ঘ্যটা যদি আমি কিছু একটা ধরে নিই আর তারপর শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইজিক্যাল টু আয়তন লিখি, তাহলেই আমার সলভ হয়ে যায়। তো এখানে কি কাজ করতে হবে, এখানে হচ্ছে ধরে নিতে হবে খালটির দৈর্ঘ্য কত। ধরি খালটির দৈর্ঘ্য হচ্ছে এক্স, ধরি খালটির দৈর্ঘ্য এক্স। তো এখান থেকে আমি লিখতেই পারি শর্তানুসারে 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য ইজিক্যাল টু আয়তন। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে আয়তন, ইজিক্যাল টু আয়তন তো আমাকে বলেই দিয়েছে 240। তো এখান থেকে আমার এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। এক্স ইজিক্যাল টু, সবাইকে আমি ওপাশে নিয়ে যাব, 240/2। যেহেতু এখানে গুণের সম্পর্ক আছে, ওপাশে গেলে ভাগের সম্পর্ক হবে। আর 8/10 আছে, এটা উল্টে যাবে, 10/8 হয়ে যাবে, ইন্টু 10/8। 150 মিটার। তাহলে উত্তর, খালটি কত লম্বা হবে হিসাব করে লিখি। খালটি
150 মিটার লম্বা হবে। খালটি 150 মিটার লম্বা হবে। নেক্সট কোয়েশ্চেন, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ওই ঘনকের আয়তন কত গুণ বৃদ্ধি পাবে নির্ণয় করো। তো একটা ঘনকের কথা বলা হয়েছে আর বলা হয়েছে যে তার বাহুর যা দৈর্ঘ্য আছে তাকে দ্বিগুণ করা হবে, তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে লেখো। ওকে, তো দুটো অবস্থার কথা এখানে বলা হয়েছে। ঘনকের আগে একটা বাহুর দৈর্ঘ্য ছিল, তো সেই টাইমে যে দৈর্ঘ্য ছিল সেটার একটা আয়তন বেরোবে, কিন্তু যদি বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে আয়তন আলাদা বেরোবে, বেশি বেরোবে। তো সেই আয়তনটা জানতে চেয়েছে। তো সেই আয়তনটা বার করতে গেলে আমাকে তো আগের আয়তন জানতে হবে, যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তার সেই বৃদ্ধি পাওয়ার আগে পর্যন্ত যে আয়তন ছিল সেই আয়তন জানতে হবে। তো সেই আয়তন জানতে গেলে আমাকে তখনকার বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তো এখানে তো বলে কিছু দেয়নি, তো আমাকে সেটা ধরে নিতে হবে। ধরি বাহুর দৈর্ঘ্য এক্স একক, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স একক। তো এই সময় আয়তন একটা আছে নিশ্চয়ই, তো সেই আয়তনটা আমি বের করে নিই। ঘনকের আয়তন এক্স কিউব ঘন একক, ধারের দৈর্ঘ্য এক্স হলে এক্স কিউব হবে আয়তন। এবার লিখি যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে দ্বিগুণ করা হয়েছে, তো এবার লিখি প্রতিটি বাহু দ্বিগুণ করা হলে বাহুর দৈর্ঘ্য হবে, দ্বিগুণ করা হলে মানে 2 গুণ করা হলে, আগে ছিল এক্স, 2 গুণ করা হলে হবে 2x, 2 × x = 2x একক। এটাই হবে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে। তো যখন 2x একক বাহুর দৈর্ঘ্য সেই সময় একটা আয়তন আসবে, তাহলে এখন ঘনকের আয়তন 2x এর হোল কিউব ঘন একক। 2x এর হোল কিউব করলে কত আসে? 3টে 2 মাল্টিপ্লাই করতে হবে, 2 × 2 = 4, 4 × 2 = 8, আর 3টে x মানে x কিউব ঘন একক। তাহলে তখন আয়তন ছিল x কিউব ঘন একক, এখন আয়তন হচ্ছে 8x কিউব ঘন একক। জানতে কি চেয়েছে যে আয়তন কত গুণ বৃদ্ধি পেল। দেখাই যাচ্ছে আয়তন কত গুণ বৃদ্ধি পেল, 8 গুণ। আগে ছিল x কিউব, এখন হচ্ছে 8x কিউব মানে 8 গুণ। তো এটাকে বের করে দেখাতে হবে। সুতরাং আয়তন বৃদ্ধি পেল 8x কিউব বাই x কিউব। আয়তন বৃদ্ধি পেল 8x কিউব বাই x কিউব, কারণ আগে x কিউব ছিল, এখন 8x কিউব হয়ে গেছে। তো এখানে বলেছি জানতে চেয়েছিল কত গুণ বৃদ্ধি পেল, তো সেটা বের করতে গেলে কি করতে হবে, এখনের আয়তন বাই আগের আয়তন কাটাকুটি করে আসলো 8, তাহলে 8 গুণ বৃদ্ধি পেল। ঘনকের আয়তন 8 গুণ বৃদ্ধি পেল। এটা হচ্ছে আমার অ্যান্সার। একটি ঘনকের ভিতরে দীর্ঘতম 6√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যায়, ঘনকের আয়তন কত? এটা ঘনকের কথা বলা হয়েছে, তো সেখানে 6√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যায়, দীর্ঘতম মানে ম্যাক্সিমাম যে দৈর্ঘ্যের দণ্ডটা রাখা যাবে সেটার দৈর্ঘ্য হচ্ছে 6√3 সেমি। তো তার মানে বলেছে এই যে 6√3 সেমি যে দণ্ডের কথা বলা হয়েছে এটা অ্যাকচুয়ালি কর্ণ। তো একটা ঘরের মধ্যে যে সবচেয়ে বড় দণ্ডটা রাখা যায় সেটা হচ্ছে কর্ণ। ওকে, কারণ কোনো একটা আয়তনের ক্ষেত্রে বা কোনো একটা বর্গাকারের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সবসময় সবচেয়ে বেশি হয়। এই জায়গা এগুলোর দৈর্ঘ্য যা হবে তার থেকে কর্ণর দৈর্ঘ্য সবসময় বেশি হয়। আয়তনের ক্ষেত্রেও তাই, এই দৈর্ঘ্য এই প্রস্থর
যা হবে, এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, সবসময় কর্ণের দৈর্ঘ্য বেশি হবে। তো সেই জন্য একটা ঘরের মধ্যে সব ম্যাক্সিমাম সাইজের যে দণ্ডটা রাখা যায় সেটা হচ্ছে কোণাকোণি। এইভাবে যে দণ্ডটা রাখা যাবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম সাইজের দণ্ড হবে। তো এই যে ম্যাক্সিমাম সাইজ বা দীর্ঘতম দণ্ড এরকম দিয়ে যে অঙ্কগুলো বলা থাকবে তার মানেই সেখানে কর্ণর কথা বলা আছে। তো এখানেও এটা কর্ণের কথাই বলা আছে। তো আমাকে কর্ণ বলে দিয়েছে, একটা ঘনকের কর্ণ বলে দিয়েছে, ঘনকের আয়তন জানতে চেয়েছে। তো আমি লিখে ফেলি যেটা বলে দিয়েছে আমাকে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 সেমি। জানতে চেয়েছে আয়তন। এবার একটা ঘনকের আয়তন বের করতে গেলে আমাকে জানতে হয় বাহু। বাহু আমি জানি না, কর্ণ জানি। তো এবার আমাকে চিন্তা করতে হবে তাহলে কর্ণ থেকে আমি কিভাবে, মানে যেটা জানি সেটা থেকে কিভাবে বাহুতে আসব, তারপর বাহু থেকে আমি আয়তনে যাব। তো এখান থেকে কিভাবে আমি বাহুতে আসব, যদি আমি এটার ফর্মুলা ফেলে দিই তাহলেই বাহুতে চলে আসা যাবে। কারণ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × a, এ মানে বাহু। তাহলে √3 × a = আমি এটা লিখতেই পারি শর্তানুসারে। তাহলে শর্তানুসারে √3 × a = 6√3, এটা লিখতেই পারি কারণ এটা হচ্ছে কর্ণের ফর্মুলা আর এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, ভ্যালুটা। তো এখান থেকে আমি এর ভ্যালু বের করে নিই। √3 চলে যাবে ওদিকে, ডিভাইড হয়ে যাবে, √3 কাটবে, a = 6 আসবে, a = আসবে 6। তাহলে a বেরিয়ে গেল, মানে বাহু বেরিয়ে গেল। তাহলে এখান থেকে লিখি আমি ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেমি। জানতে চেয়েছে আমাকে ঘনকের আয়তন, সুতরাং ঘনকের আয়তন a³ মানে 6³ ঘন সেমি, আর 6³ করলে আসে 216 ঘন সেমি। তাহলে এটা আমার অ্যান্সার। উত্তর কি লিখব? ঘনকের আয়তন 216 ঘন সেমি, এটা হচ্ছে আমার অ্যান্সার।